প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শহীদ নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বীজগণিতের অংশ হিসেবে আমরা এটি করব চতুর্থ অধ্যায় 4.1। তো 4.1 এর আজকের আলোচনার বিষয় সেটি হচ্ছে বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ ও সূচক নিয়ে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নিকট বীজগণিত বিষয়টি একেবারে নতুন, তাদের কিছু ভয় ভীতি থাকতে পারে, সেই ভয় ভীতিকে দূর করে দেওয়ার জন্য আমার আজকের এই ক্লাসটি। আমরা পাটিগণিতে যেমন দেখেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 অঙ্কটিকে আমরা সার্থক অঙ্ক বলি না। সে একইভাবে বীজগণিতে আমরা জাস্ট টোটাল ইংরেজি রূপে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, এখানে 0 থেকে আমরা সার্থক অঙ্ক বলবো না। পাটিগণিতে শুধুমাত্র দেখা যায় যে 3, 5 এইভাবে কোন সংখ্যাকে প্রকাশ করা হয়, কিন্তু বীজগণিতে একটি মজার বিষয় হচ্ছে এই অঙ্কগুলোর পাশাপাশি আমরা অ্যালফাবেট আকারে এ বি সি ডি বা অন্য কিছু আমরা সেটাকে সংখ্যা আকারে প্রকাশ করি। যেমন আমরা বলতে পারি 3a, তাহলে এখানে 3 সংখ্যাটি একটি সাংখ্যিক সহগ হিসাবে, অর্থাৎ মূল শব্দ যদি আমি এটাকে a নিই তাহলে 3 হয়ে যাচ্ছে আমার সহগ অর্থাৎ সহায়ক সাংখ্যিক সহগ। আবার আমি যদি 3 কে মূল অংশ ধরি তাহলে a অংশটি হয়ে যাবে আমার সহগ অর্থাৎ সহায়ক। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পাটিগণিত এবং বীজগণিতের মধ্যে একটি পার্থক্য হচ্ছে যে অঙ্কগুলোকে বা আমরা যে প্রকাশটা করব সেই প্রকাশের মাধ্যম পাটিগণিতে শুধুমাত্র এই সংখ্যায়, এবং এখানে বীজগণিতে এগুলোকে একটু ডিফারেন্ট করে সহগ আকারে প্রকাশ করবে। এখন এটার উপরে যদি আমি 4 লিখে দিই তাহলে এটা আমরা বলবো চলক, বা এটা আমরা বলতে পারি ভিত্তি বা মূল বা আসল। তাহলে আমি যদি a কে আসল অংশ হিসেবে ধরি তাহলে 3টা হয়ে যাচ্ছে আমার সহগ। 3টা হয়ে যাচ্ছে কি সহগ বা সহায়ক। এই সহগগুলোকে আবার আমরা দুইটি অংশে দেখব, একটি হচ্ছে সাংখ্যিক সহগ আর একটি হচ্ছে আক্ষরিক সহগ। আর এই যে 4টাকে দেখলাম, এই 4টাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সূচক। কি বলবো? সূচক। সূচককে আমরা অন্যভাবে বলি ঘাত। কি বলি? ঘাত। আবার এটাকে পাওয়ার বলা হয়। কি বলা হয়? পাওয়ার বা শক্তি বলা হয়। তাহলে আমার মূল যে অংশটা আছে তার উপরে যখন এই সূচক বা ঘাত আকারে প্রকাশ করা হবে তখন এই মূল অংশ বা চলকের শক্তি কতটুকু সেটা অর্থে প্রকাশ করা হয় উপরের চলকটাকে বা ঘাতটাকে, সরি সূচকটাকে অথবা ঘাতটাকে। এবার চলে আসে সহগ কথাটা আমি বলছিলাম। সহগগুলোকে আমরা দুই ভাগে দেখব। সহগটাকে আমরা দুই ভাগে দেখব। যদি সংখ্যায় প্রকাশ করা হয় তাহলে আমরা বলবো সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ। আর অক্ষরে যদি প্রকাশ করা হয় তাহলে আমরা বলবো আক্ষরিক সহগ। তাহলে এটাকে যদি আমরা একটা বীজগণিত অংশ ধরি বা রাশি ধরি তাহলে এই 3টা হচ্ছে আমার কি সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ। আশা করছি বুঝতে পেরেছো তোমরা সবাই।
আর যদি আমি এটাকে মূল ধরি চলক ধরি তাহলে পরবর্তীটা হয়ে যাবে আমার কি অথবা এর সাথে আমি বলবো আক্ষরিক সহগ। আমি আইটি ক্লিয়ার করে দিই। আমরা সাপোজ ধরলাম ax তাহলে দুইটাই দেখা যাচ্ছে অক্ষর, এও একটা অক্ষর আক্ষরিক, x একটা আক্ষর। আমি যদি x কে চলক ধরি বা মূল ধরি বা ভিত্তি ধরি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে সহগ। এই সহগটাকে কি নামে রাখবো, এই সহগটাকে আমরা বলবো আক্ষরিক সহগ। আবার একই ভাবে যদি আমি বলি 2a, এটাকে যদি আমি বলি চলক বা ভিত্তি, ঠিক আছে, তাহলে 2টাকে আমি কি বলবো, 2টাকে আমরা বলবো সহগ। আর কি সহগ এটা, যেহেতু অক্ষরে প্রকাশ করা হয়েছে, সংখ্যায় প্রকাশ করা হয়েছে, সেটাকে আমরা বলবো কি সাংখ্যিক সহগ। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব যে বীজগণিতে আমরা যেমন পাটিগণিতে এটাকে কি চিহ্ন বলি, এই চিহ্নটাকে আমরা বলে থাকি যোগ। কি বলে থাকি, যোগ। ঠিক আছে, যোগ চিহ্নটা আমরা বাংলায় বলি, কারণ ইংরেজিতে এটাকে আমরা কি বলবো, প্লাস। কি বলবো, প্লাস। একইভাবে এই চিহ্নটাকে আমরা কি বলি, বিয়োগ। কি চিহ্ন বলি, বিয়োগ। তাহলে এটাকে আমরা কি বলবো, মাইনাস। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছো যে এটা হচ্ছে প্লাস, আমরা বীজগণিতে বলবো এটা কি বলবো, প্লাস, আর এটাকে বলবো কি আমরা মাইনাস। একইভাবে এই চিহ্নটাকে আমরা কি বলে থাকি, গুণ। কি চিহ্ন বলে থাকি, গুণ বলে থাকি। আর এই চিহ্নটাকে আমরা কি বলে থাকি, ভাগ বলে থাকি। তাহলে গুণ আর ভাগ, গুণকে আমরা ইংরেজিতে কি বলবো, ইনটু। কি বলবো, ইনটু বলতে পারি, আরো অনেক ভাবে আমরা রাখতে পারি, মাল্টিপ্লিকেশন বলতে পারি। ঠিক আছে, তাহলে এই ইনটু অর্থাৎ গুণ, অনেক সময় এটাকে আমরা ডট আকারে প্রকাশ করে থাকি। প্রকাশ করে থাকি ডট আকারে প্রকাশ করে থাকি। আবার অনেক সময় ব্র্যাকেট আকারে প্রকাশ করে থাকি ইনটু। এবং ভাগকে আমরা কি বলবো, ডিভিশন। ভাগকে আমরা কি বলবো, ডিভিশন। অনেক সময় আমরা এই ধরনের স্ল্যাশ চিহ্নের মাধ্যমেও আমরা এটাকে ভাগ আকারে এই চিহ্নটা প্রকাশ করি। তো আমরা আশা করছি আমরা বুঝতে পেরেছি যে আমরা কাকে কি বলবো। এবার আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে চলে যাব। অঙ্কের বিষয়ে আরেকটি জিনিস আসবে, বীজগণিতীয় রাশি ও পদ। কি আসবে, বীজগণিতীয় রাশি ও পদ। রাশি ও পদ। আমরা বাংলায় কিন্তু পড়েছি পদ কাকে বলে, তো ইংরেজি আমরা কিভাবে দেখব, আমরা পার্ট অফ স্পিচ বলতাম। তো বীজগণিতের ভিতরেও আমরা এটাকে আমরা বলবো বীজগণিতীয় পদ। এখন একটি রাশিতে একটি পদও থাকতে পারে, একাধিক পদও থাকতে পারে। এখন আমি যদি বলি যে এটি একটি রাশি, এই রাশিটিতে কয়টি পদ রয়েছে, একটি পদ রয়েছে, কিন্তু এর সঙ্গে যখন আমি
3y লাগিয়ে দিলাম। তো এই রাশিটাতে কয়টি পদ রয়েছে? এখানে একটি পদ রয়েছে, এখানে একটি পদ রয়েছে, দুইটি পদ রয়েছে। কিন্তু এর সঙ্গে যখন আমি গুণ আকারে দেখা গেল যে 4z দিলাম, তখন কিন্তু টোটালটা এই অংশটুকু একটি পদ আকারে প্রকাশ করবে। কেন? মনে রাখতে হবে গুণ এবং ভাগ দ্বারা পদকে পৃথক করা হয় না। আর এগুলোকে আমি পরবর্তীতে গুণ করতে পারবো, কারণ দেখা যায় যে 2x প্লাস 3 দিয়ে 4 কে গুণ করলে 3 4 12 আর y আর z গুণ করলে আমরা পেয়ে যাই yz। তাহলে গুণ থাকলে আমরা কি ওটাকে পরবর্তীতে একটা অংশে নিয়ে আসতে পারি। এটা এজন্য আমরা এটাকে পৃথক পদ বলবো না। আমি এখানে বলবো না যে এখানে তিনটি পদ রয়েছে, আমি বলবো এখানে কয়টি পদ রয়েছে? একটি পদ রয়েছে। আবার একই ভাবে আমি যদি এখানে দেখি যে 3a 2b ভাগ 5c, একই ভাবে আমি এই যে ভাগ আছে, ভাগটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। অর্থাৎ 3a 2b ভগ্নাংশ আকারে প্রকাশ করে পাই 5c। অর্থাৎ এটা আমার কি হয়ে যাচ্ছে? একটি অংশ নিয়ে আসতে পারবো, অর্থাৎ একটি পদে রূপান্তর করতে পারবো। তাহলে মোরাল আমরা কি বুঝতে পারলাম? যে কোন রাশিতে যখন গুণ এবং ভাগ করে দেওয়া থাকবে, চিহ্নিত করে দেওয়া থাকবে, তখন সেই গুণ এবং ভাগকে যদি আমরা এক অংশে নিয়ে আসতে যেতে পারি, তাহলে সে ডিফারেন্ট পদ সৃষ্টি করবে না, সে ওই একটি পদেই নিয়ে আসবে। আশা করছি আমরা পদ এবং রাশি শব্দটি বুঝতে পারলাম। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। minus 3b plus 5c plus 6d। তো দেখা যাচ্ছে যে এই জায়গায় কোনো গুণ এবং ভাগ নেই। তাহলে এখানে কয়টি পদ রয়েছে? এখানে পদ সংখ্যা হচ্ছে, পদ কয়টি রয়েছে? আমরা যেহেতু বীজগণিত আমরা ইংরেজিতে লিখব পদ 4টি রয়েছে। যথা কি কি? এখানে 1 নম্বরে একটা পদ পাচ্ছি 4a, 2 নম্বরে আমরা একটা পদ পেলাম -3b, 3 নম্বরে একটা পদ পেলাম 5c এবং 4 নম্বরে একটা পদ পেলাম 6d। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি যে এখানে সবগুলোর মধ্যেই প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। আমি এখানে মাইনাস কেন ব্যবহার করলাম? প্লাস মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ এর সঙ্গে একটা প্লাস জড়িত থাকে। প্লাস সর্বত্রই সব জায়গায় অবস্থান করে। তাহলে এবার আমরা চলে আসি, যদি এই জায়গায় এটাকে ভাগ আকারে প্রকাশ করা হয় এবং এটাকে আমি গুণ আকারে প্রকাশ করি, তাহলে আমার পদ কয়টি হয়ে যাবে? তখন আমার কিন্তু পদ হয়ে যাবে এই দুইটা মিলে একটি পদ এবং এই দুইটা মিলে একটি পদ। কারণ এখানে প্লাস বা মাইনাস এখানে একটিতে ডিফারেন্ট করেছে, পার্থক্য করেছে, তাহলে আমরা বলবো পদ কয়টি? দুইটি রয়েছে। কি কি রয়েছে এখানে? একটি পদ হচ্ছে এই জায়গায় 4a divided by 3b, আরেকটি পদ রয়েছে 5c into 6d। আশা করছি বুঝতে পেরেছো। আমি আবার বলি, সাপোজ মনে করো এই জায়গায় আমি চিহ্নটা পরিবর্তন করলাম, এখানে আমি গুণ চিহ্ন দিলাম, এখানে আমি ভাগ চিহ্ন দিলাম, এখানে আমি
প্লাস চিহ্ন। তাহলে এখানে বলো পদ সংখ্যা কয়টি হয়েছে? তখন দেখো আমরা এখানে গুণ এবং ভাগ টোটাল সংখ্যা মিলে একটি পদ বলবো, কারণ এগুলোকে আমি একটা অংশে নিয়ে আসতে পারবো। কিভাবে নিয়ে আসতে পারবো? 3 4 এ যে 12 আর a আর b আর ভাগ আছে এখানে, ভাগটাকে ডিভাইডেড করে দিতে পারবো 5c দ্বারা, অর্থাৎ একটি অংশে নিয়ে আসতে পারবো। কিন্তু 6d টাকে এই একটা অংশের মধ্যে নিয়ে আসা যাবে না, একে পৃথক করে রাখতে হবে 6d আকারে। তাহলে এখানে পদ সংখ্যা কয়টি হয়ে গেল? পদ সংখ্যা হয়ে যাচ্ছে 2টি। তো এইভাবে না লিখে তখন আমরা লিখবো ভাবে 4a * 3b / 5c, এটা একটি পদ। এবং আরেকটি পদ কোনটা? আরেকটা পদ হচ্ছে 6d। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে আমাকে জানাবা, আর নেক্সট ক্লাসে আমার সঙ্গে যোগাযোগ করবা, এটা নিয়ে আবার প্রয়োজন হলে আমরা আলোচনা করব, আলোচনা করে এটা শেষ করব। তো তোমরা এবার অনুশীলনীতে চলে যাও। অনুশীলনের অঙ্কে আমরা চলে আসবো। অনুশীলনের অঙ্কে 4.1 এক নম্বর অঙ্কে আসো। এক্সারসাইজ 4.1 একের কি বলা হয়েছে দেখো, নিচে বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? তাহলে বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমাকে এখানে লিখতে হবে। এখন আমরা কিভাবে লিখব? দেখো এই জায়গায় আমার প্রশ্নে দেওয়া আছে 9x। আমরা আগে জানলাম যে গুণ চিহ্ন বলতে আমরা ডট বুঝে থাকি। আরেকটা জিনিস আজকে জানবো যে 9 এবং x এর মধ্যে কোনো প্রকার চিহ্ন নেই, এখানে প্লাস নেই, মাইনাস নেই, গুণ নেই, ভাগ নেই, কোনো চিহ্ন নেই, ইনটু নেই, ডিভাইডেড কোনো কিছু নেই। কোনো কিছু যখন মাঝে থাকবে না তখন সেখানে বুঝে নিব সেখানে একটা ইনটু আছে, অর্থাৎ সেখানে একটা গুণ আছে। আর সামনে কোনো কিছু নেই মানে আমরা বুঝতে হবে সামনে প্লাস আছে। তাহলে এখানে 9 এবং x এর মধ্যে কি সম্পর্ক বিরাজ করছে সেটা এখানে লিখতে হবে। নিচের বীজগণিতের রাশি দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমাকে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি বোঝাচ্ছে, আমরা x টাকে আমরা চলক ধরব। তাহলে x এর 9 গুণ আকারে আছে, তাহলে 9 গুণ, অর্থাৎ আমরা এখন লিখব x এর 9। আমার অ্যানসার হয়ে গেল x এর 9 গুণ। এখন ক নম্বর পরেরটায় আসি। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে 5x + 3, 5x + 3। তাহলে এখানে কি বোঝানো হয়েছে যে x টার ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে 5 গুণ, 5টা গুণের কথা বলা হয়েছে, x এর 5 গুণ। তার সঙ্গে কি করা হয়েছে, এখানে 3টাকে যোগ করা হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে x এর 5 গুণের সাথে আমরা কি লিখব, x এর 5 গুণ এর সাথে, বা আমরা বলতে পারি গুণ ফলের সাথে, গুণ ফলের সাথে তখন লিখতে পারি সাথে 3 যোগ। আশা করছি এভাবে আমরা বাদবাকি অঙ্কগুলো চেষ্টা করব। আগামী দিনে এইভাবে অঙ্কগুলো তোমরা বাদবাকি যে কটা পারো সে কটা চেষ্টা করে আসবা। আর বেশ কিছু প্রবলেম হবে, আমরা আশা করছি নেক্সট ক্লাসে বাদবাকিগুলো তোমাদেরকে সমাধান করে দেব। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনা বিধিগুলো, স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে সেগুলো মেনে চলো। একটু আবার মাস্ক ব্যবহার করো, বাসার বাইরে গেলে বাসায় একটু ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজ করো বা সাবান ব্যবহার করো। সর্বোপরি সবাই সুস্থ থাকো। কেউ জ্বর সর্দি কাশি দিয়েও অসুস্থ হয়ে গেলেই যে তুমি করোনা পজিটিভ হয়ে গেছো বা মনোবল এভাবে নিবে না। ফ্যামিলিতে যারা আছে সকলকে একটু সাবধান থাকতে বলবা। আমরা আশা করছি যে আমরা আবারও ক্লাসে ফিরে আসতে পারবো। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।